সুপ্রভাত বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আর একটা নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত। আজকে 30শে ডিসেম্বর আর এখন সময় 5:48। আর আমি আজকে চলেছি গঙ্গাসাগর। তো আমার চোখে দেখে নিন আপনারা গঙ্গাসাগর। যাত্রাটায় আমার সঙ্গে থাকুন, এইটুকুই অনুরোধ আপনাদের সঙ্গে রইল। বন্ধুরা, যারা গঙ্গাসাগর একদিনের মধ্যে ঘুরে আসবেন তাদের জন্য যাওয়ার আদর্শ ট্রেন 5:20 শিয়ালদা থেকে নামখানা লোকাল। এই নামখানা লোকাল রাত 8টায় সকাল 8টার মধ্যে পৌঁছে যাবে নামখানা স্টেশনে। তো এই ট্রেনটিতেই আমি গিয়েছি এবং 8:10 নাগাদ, মাত্র 10 মিনিট লেটে এই ট্রেনটি আমায় পৌঁছে দিয়েছিল নামখানাতে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি লক্ষ্মীকান্তপুর। এখানে ট্রেন প্রায় 10 মিনিট মতন দাঁড়ায়। এরপরে কাকদ্বীপ, তারপরে নামখানা, মানে মাঝখানে আরও কিছু স্টেশন আছে। কাকদ্বীপ হয়ে আমরা নামখানার দিকে যাব। আমি কিন্তু কাকদ্বীপে নামিনি, আমি নামবো নামখানায়। কাকদ্বীপে নেমে সাধারণত গঙ্গাসাগর মানুষ যায়, কিন্তু কচুবেড়িয়ার যে জেটিঘাট, সেখানে জোয়ার ভাটার উপর নির্ভর করে লঞ্চ ছাড়ে। সেটা একটা সমস্যা। তো আমি যেখান দিয়ে আজকে আপনাদের সঙ্গে নিয়ে যাব, সেই জায়গাটা কিন্তু এরকম জোয়ার ভাটার সমস্যা নেই, যাওয়াটা অনেক সোজা। এর জন্য আমার নামখানা নামতে হবে। নামখানা স্টেশন প্রায় এসেই গিয়েছে। নামখানা স্টেশনে এসে কীভাবে যেতে হয় আমি আপনাদেরকে দেখাবো। নামখানা স্টেশনে নেমে পড়েছি। এবারে বাইরে বেরিয়ে এখান থেকে জেটিঘাটের উদ্দেশ্যে যেতে হবে আমাদের। তো বাইরে বেরিয়ে দেখি কিসে করে জেটিঘাট যাওয়া যায়। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি নারায়ণপুর লঞ্চ ঘাট। নারায়ণপুর লঞ্চ ঘাট আপনারা আসবেন কি করে? নামখানা স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন, 15 টাকা মতন ভাড়া নেয়। তো সেই টোটো করে এসে এখানে লাইন দিতে হবে। 100 জন করে এক একটা বোটে ধরে। এই বোটে করেই আমরা যাব হচ্ছে সাগরের উদ্দেশ্যে। বহুক্ষণ লঞ্চে লাইন দেওয়ার পর লঞ্চ পেয়ে গেছি। এবারে সাগরের দিকে যাত্রা শুরু করছি। আর এই যে নদীটার উপর দিয়ে যাবে সেটা হচ্ছে কি হাতানিয়া দোয়ানিয়া নদী। এর উপর দিয়ে আপনারা বকখালি যেতে পারেন, মৌসুমী দ্বীপ যেতে পারেন, লালগঞ্জ যেতে পারেন। খুব সুন্দর একটা নদী ব্রিজ আছে, সেটা একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, বোট তো ছেড়ে দিয়েছে। এবারে আমি আস্তে আস্তে সাগরের দিকে রওনা হচ্ছি। হয়তো 1 ঘন্টা সময় লাগতে পারে। নদীর ওপারে যেখানে আমাকে ঘাটে নামাবে, সেখান থেকে কি করে সাগরে যেতে হয় সেই জিনিস সমস্ত তথ্য আপনাদেরকে আমি দেখাবো।
সমুদ্রের ঢেউয়ের মতন ঢেউ দেখুন দেখতে পাবেন, কারণ আমরা সাগরের কাছাকাছি এসে গিয়েছি, এই জন্য এখানে ঢেউয়ের পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছে। বন্ধুরা, অবশেষে নামখানা হয়ে সাগরের একটা ঘাটে আমরা এসে পৌঁছেছি। এবারে যেখানে সাগরের অর্থাৎ কপিলমুনির আশ্রম যেদিকটায় আছে ওখানে যেতে গেলে এখান থেকে গাড়ি করে যেতে হবে। তো এখানে আমি গাড়িতে উঠে দেখাচ্ছি কি ব্যবস্থা আছে গাড়ি, আমিও নিজেও জানি না এখন কি ধরনের গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে। তো চলুন আপনাদেরকেও দেখাই আর যাই। অবশেষে এখান থেকে গাড়ি পেয়ে গিয়েছি, পুরো গঙ্গাসাগর অব্দি গাড়ি যাবে, যেটা আমরা সাগর বলি, সাগর অব্দি গাড়ি যাবে টোটো, 60 টাকা করে ভাড়া এই মুহূর্তে। 18 কিলোমিটার রাস্তা বলছে, যেতে সময় লাগবে কিছুটা। বন্ধুরা, সামনে সাগর মেলা, সেই জন্য বিভিন্ন আশ্রম এখানে যেগুলো আছে তাদের দেখুন শিবির তৈরি হচ্ছে পুণ্যার্থীদের জন্য, আর রাস্তাঘাট নতুন করে সারানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের যে সমস্ত বাড়িঘর আছে সেগুলোকেও রেনোভেট করা হয়েছে, বিভিন্ন জায়গায় শিবির করছে। যার প্রতীক্ষায় ছিলাম সেইখানে উপস্থিত হয়েছি, অর্থাৎ আমি সাগর সঙ্গমে এসে গেছি। এবারে কপিল মুনির আশ্রম, যেটা এখানকার মূল আকর্ষণ, সেটা আমি এখন দেখব, আপনাদেরকেও আমি দেখাবো। তো কপিল মুনির আশ্রমের দিকে যাই, চলুন। বন্ধুরা, আপনারা যারা পূজা সামগ্রী কিনবেন এইখান থেকে পূজা সামগ্রী কিনতে পারেন। এখানে দুটো বড় বড় বিল্ডিং আছে, যেখানে ডালা অর্কিড বলা আছে। এই ডালা অর্কিডে বিভিন্ন ছোট ছোট দোকান আছে, তার ভেতরে পূজা সামগ্রী বিক্রি হয়। তো এখান থেকেও আপনারা পূজা দেওয়ার জন্য পূজা সামগ্রী কিনে নিতে পারেন। বন্ধুরা, এখন কপিল মুনির আশ্রমের দিক থেকে আমি একটু সাগরের দিকে যাই, ওই দিকটা একবার দেখে আসি, চলুন। আমি এই মুহূর্তে রয়েছি সমুদ্রের সামনে। মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা সোজা চলে এসছে একদম সমুদ্রের কাছে। এই মুহূর্তে জোয়ার থাকার জন্য জল একদম কাছে রয়েছে, আবার ভাটার সময় জলটা কিন্তু এখান থেকে কিছুটা দূরে সরে যায়।
প্রথাগত যে সি বিচ আমরা দেখতে পাই, এখানে এই সি বিচ সেইভাবে নেই। তবে কিছুটা দূরে গিয়ে আমি সি বিচ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এইখানেই চান করবার ব্যবস্থা রয়েছে। এই জায়গাটায় সুন্দর চান করা যায়। এখন এই মুহূর্তে সমুদ্রের ঢেউ অল্প অল্প আছে, আর পুরী বা দীঘার মতন ঢেউ এখানে পাবেন না। ঢেউ রয়েছে, আর এখানে স্নান করে সবাই মন্দিরে পুজো দিতে যায়। সমুদ্রের ধারে দীঘা পুরীতে যেরকমভাবে সি বিচের ধারে বিভিন্ন রকম পুঁতির মালা, শাঁখ, তারপরে বিভিন্ন রকম শৌখিন সামগ্রী বিক্রি হয়, এখানেও তার ব্যতিক্রম নয়। এখানেও ঠিক এরকম প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন। আবার সাগরের জল নিয়ে যাওয়ার জন্য পাত্রও বিক্রি হয় এখানে, সেটাও আমি দেখিয়ে দিলাম। বন্ধুরা, যেহেতু গঙ্গাসাগর মেলায় প্রচুর পরিমাণ লোক আসে, এছাড়াও বিভিন্ন তিথিতে এখানে বহু পুণ্যার্থী আসে, তো সেই জন্যে এখানে কিন্তু খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থাও যথেষ্ট পরিমাণে আছে। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নির্মিত একটা ফুড কোর্টও দেখতে পেলাম, আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি সেই ফুড কোর্টটা। যেহেতু গঙ্গাসাগরে সারা ভারতবর্ষ থেকে মানুষ আসেন, এবং সেই জন্যে দেখুন এখানে কিন্তু শুধুমাত্র বাঙালি খাবার নয়, পাঞ্জাবি খাবার, মারোয়াড়ি খাবার, এ ধরনের সব ধরনের খাবারের হোটেল আছে। নিরামিষ হোটেলও প্রচুর পরিমাণে রয়েছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই চান গঙ্গাসাগরে এক রাত থাকতে, সেক্ষেত্রে থাকবার জন্যে এখানে সরকারি ব্যবস্থাপনা বলতে গঙ্গাসাগর যুব আবাস রয়েছে। আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, এখানে আপনারা একবার দেখতে পারেন। এইটি হচ্ছে কি গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড, অর্থাৎ সাগরের বাস স্ট্যান্ড। এখানেই বাস এসে দাঁড়িয়ে যায়, বাস ম্যাজিক গাড়ি যাই আসে এইখানে দাঁড়িয়ে যাবে। আপনাদের হেঁটে হেঁটে কপিলমুনির আশ্রমের দিকে এবং সাগরের দিকে যেতে হবে, অথবা টোটো করতে পারেন। আর আমি যে টোটোটা করে এসেছিলাম সেই টোটোটি অবশ্য মন্দিরের কাছাকাছি আমাকে নামিয়ে দিয়েছিল। তো আমি যখন ফিরে যাব তখন এখান থেকেই ফিরে যাব। আর এখন আমার সময় হয়েছে দুপুরের খাবার দাবার খাওয়ার। এখানেও অনেক হোটেল দেখতে পাচ্ছি, একটা হোটেল থেকে একবার খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে আমি ফেরার পথ ধরব। বন্ধুরা, দুপুরের খাবার খেয়ে নিচ্ছি একটা স্থানীয় হোটেল থেকে। মাছ ভাত এখানে 80 টাকা নিচ্ছে। এখানে তরকারি, ডাল, মাছ সব মিলিয়ে 80 টাকার মধ্যে আমি পেয়ে যাচ্ছি। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেছি। এইবারে যেহেতু আমি দিনের দিন ফিরে যাব, আমাকে বাস স্ট্যান্ডে চলে আসতে হয়েছে। এখান থেকে আমি বাস ধরে নেব। তবে এবারে যে পথে এসছি সেই পথে ফিরবো না, আমি দেখাবো এইবারে গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ কী করে যাওয়া যায়। আমি নামখানা হয়ে এসেছিলাম, এবারে কাকদ্বীপ হয়ে বাড়ি ফিরবো, সেই তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে করতে যাব। বন্ধুরা, কচুবেড়িয়া ঘাট যাওয়ার জন্য একটা ম্যাজিক গাড়ি পেয়ে গিয়েছি। এই গাড়ি করে আমি কচুবেড়িয়া ঘাট যাব, ওখান থেকে ভেসেল ধরে ওপারে যাব এবং সেখান থেকে কাকদ্বীপ স্টেশনে চলে গিয়ে আমি ট্রেন ধরব। বন্ধুরা, অবশেষে গাড়ি থেকে নেমে গেলাম, নেমে পৌঁছে গেছি কচুবেড়িয়া ঘাটে। এবার এখান থেকে ভেসেল করে ওপারে যেতে হবে। এই ঘাটটা কেমন একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই।
একটা ছোট সমস্যায় হয়ে গিয়েছে, নদীর চর জেগে গিয়েছে এই মুহূর্তে, যার জন্যে জোয়ার ভাটার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটাই দেখা দিয়েছে। ভেসেল চলাচল বন্ধ আছে। ভেসেলের বদলে ছোট নৌকা করে আমি এখন ওপারে যাচ্ছি। তো এই অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। অবশেষে কাকদ্বীপ স্টেশনে পৌঁছে গিয়েছি, তবে ট্রেনের এখন অনেকটাই দেরি। এখন স্টেশনে বসে আমি অপেক্ষা করব। আর আগে কাকদ্বীপ স্টেশনটা বাইরে থেকে কেমন একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। শিয়ালদা যাওয়ার ট্রেন আছে বিকেল 4:45-এ। তো আমার হাতে বেশ কিছুটা সময় আছে। এই সময়ের মধ্যে একটা কথা আপনাদেরকে বলে দিই যে এখানে আসার একদিনে ঘুরে যাওয়ার যে খরচটা হলো সেটা আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো, আপনারা একটু দেখে নেবেন। যাতায়াতের খরচটাই এখানে মেনলি বেশি। তো বন্ধুরা, যার জন্য অপেক্ষা করছিলাম সেই ট্রেন এসে গিয়েছে। জায়গাও পেয়ে গিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে কাকদ্বীপ স্টেশন থেকে। এখান থেকে বেশ 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। আমার যাত্রা শেষ হয়ে যাবে, সঙ্গে ভিডিওটা ওখানে আমি শেষ করবো। সুভাষগ্রাম স্টেশন আসবো, সুভাষগ্রাম স্টেশন আসা অবধি অপেক্ষা করছি। তো বন্ধুরা, প্রায় 2 ঘন্টা ট্রেন জার্নি করে অবশেষে সুভাষগ্রাম স্টেশনে এসে নামলাম। আমার হোম স্টেশন সুভাষগ্রাম। তো এইবারে বাড়ি ফেরার পালা। ওটা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। আর আপনি যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। বন্ধু, আজ আসি। আগামী দিনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আপনাদের বন্ধু শুদ্ধ আপনাদের সঙ্গেই রয়েছে। বিদায়, টাটা।